মেয়েটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আমার নাম মোহাম্মদ সিয়াম চৌধুরী, আমার বাসা রাজশাহী নাটোরের একটি গ্রামে। আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জসু ভাই, এর আগে আমি আপনার কাছে দুটি ঘটনা শেয়ার করেছি। আজকের এই ঘটনাটি হলো তৃতীয় ঘটনা। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমি অনলাইন থেকে কালেক্ট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ফুল পারমিশন নিয়ে গল্পটি শেয়ার করছি। আমি স্ক্রিনশট আপনাকে দিয়ে দিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করি গল্পে। রুম নাম্বার 301। এই গল্পের মূল লেখকের নাম আনোয়ার হোসেন। তার কাছ থেকে পারমিশন নিয়ে ঘটনাটি শেয়ার করছি। রাজু সবেমাত্র বিয়ে করেছে। বেশ কিছুদিন পূর্বে শহরে তার ভালো একটা চাকরি হয়েছে। তার স্ত্রী দেখতে অনেক সুন্দরী, তার নাম নীলা। কিছুদিন যাবত তাদের সংসার ভালোভাবেই চলছিল। রাজু নীলাকে নিয়ে শহরের নতুন বাসায় উঠেছে। হঠাৎ একদিন নীলা খুব অসুস্থ হয়ে পড়ে। রাজু তখন অফিসে। নীলা রাজুকে কল দিয়ে অসুস্থতার বিষয়ে সবকিছু খুলে বলল। রাজু তড়িঘড়ি করে বাসায় ফিরে আসলো। নীলা বিছানায় শুয়ে কাতরাচ্ছে। রাজু নীলাকে সাথে করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। তারা হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রাজু হাসপাতালে গিয়ে দেখে তেমন কোনো লোকজন নেই। সে ভাবে হয়তোবা সরকারি ছুটির দিন, তাই হয়তোবা লোকজন কম। নীলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রিসেপশন থেকে তাদের 301 নম্বর রুমে পাঠানো হয়। রাজুর সাথে দুজন নার্স নিয়ে নীলাকে হাসপাতালের 3 তলায় 301 নম্বর রুমে নিয়ে যাওয়া হয়। রুমটিতে ঢুকে রাজু খেয়াল করলো রুমটি স্যাঁতস্যাঁতে হয়ে আছে। পুরো রুম জুড়ে মাকড়সার জাল বানিয়ে রেখেছে। হাসপাতালের এই সিটটিতে এত নোংরা কেন? নীলাকে সিটে শুয়ে দিয়ে নার্স দুটি চলে যায়। নীলা বিছানায় শুয়ে রাজুর একটা হাত ধরে রাখে। তখন একটা টিকটিকি নীলার গায়ে উঠে পড়ে। নীলা ভয়ে চিৎকার করতে থাকে। রাজু টিকটিকিটাকে দূরে ফেলে দিয়ে বলতে থাকে, এইসব মহিলাদের চাকরিতে রেখেছে কারা? হ্যাঁ, হাসপাতালেও টিকটিকি তেনা পোকা। ছি! রাজু খেয়াল করলো সেই রুমের ভেতরে কিছু অংশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সে আরেকটা বিষয় খেয়াল করে, হাসপাতালের লোকজন একেবারেই কম। সরকারি ছুটি থাকলেও এত কম লোক তো থাকার কথা নয়। রুমটি ধুলাবালি লেগে আছে। রাজু বলল, নীলা একটু থাকো, আমি দেখি কাউকে পাই কিনা। এই বলে রাজু সেই রুম থেকে বেরিয়ে যায়। আশেপাশে খুঁজলে সে কাউকে পায়নি। একটা সময় সে রিসেপশন গিয়ে সেই নার্সটিকে বিস্তারিত বলল। নার্সটি বলল, ঠিক আছে, আপনি যান, কিছুক্ষণ মধ্যে লোকটি চলে যাবে। রাজু দৌড়ে 301 নম্বর রুমে চলে যায়। গিয়ে দেখলো যে নীলা যন্ত্রণায় ছটফট করছে। নীলা বলে উঠল, তুমি আমাকে একা ফেলে কোথায় গিয়েছিলে? রাজু তখন বলল, না তো, সামনে ছিলাম আমি। নীলা তখন বলল, আমার না এখানে খুব ভয় করছে, এরকমটা কেমন যেন আমার দম বন্ধ হয়ে আসছে। রাজু তখন বলল, আরে নীলা তুমি ভয় পেও না, আর কোনো চিন্তা করো না, আমি আছি তো। নীলা তখন বলল, তুমি তুমি আমার পাশে বসে থাকো, কোথাও যাবে না তুমি। কিছুক্ষণের মধ্যে একজন বয়স্ক মহিলা এসে রুমটি পরিষ্কার করে চলে যায়। রাজু আশেপাশে তাকিয়ে দেখল সব রুমই পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু 301 নম্বর রুমটি নোংরা হয়ে আছে। রাতে একজন ডাক্তার এসে কিছু ওষুধ বড়ি দিয়ে চলে যায়।
নীলাকে ওষুধ বড়ি খাইয়ে সে বিছানার পাশে দেয়ালে হেলান দিয়ে দেখলো তার ফোনে চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সে সেখানে দেয়ালে হেলান দিয়ে বসে ঘুমিয়ে পড়ে। নীলাও একটানা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে নীলা শুনতে পায় একটা বৃদ্ধ মহিলা কান্না করছে। নীলা চোখ দেখলেই তার পায়ের কাছে একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। মহিলাটি তার একটা পা টেনে ধরছে। মহিলাটি দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। নীলা চিৎকার করতে থাকে। সাথে সাথে চিৎকার শুনে রাজুর ঘুম ভেঙে যায়। রাজু জেগে ওঠার পর দেখতে পায় নীলা কিছুটা দেখে যেন ভয় পেয়েছে। রাজু জিজ্ঞেস করলো, আয় নীলা, নীলা তোমার কি হয়েছে? নীলা তখন বলল তাকে নাকি একটা মহিলা পা ধরে টানছিল। মহিলাটা খুব ভয়ঙ্কর লাগছিল। রাজু হাসলো আর বলতে থাকলো, কোথায়? এখানে তো কেউ নেই। তুমি হয়তো কোনো স্বপ্ন টপ্ন দেখেছো। নয়তো এটা তোমার বোনের ভুল ছিল। নীলা তখন বলল, না না, আমি স্বপ্ন দেখিনি। কিছুক্ষণ আগে এখানে একটা মহিলা ছিল। রাজু তখন বলল, তুমি ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। সে রুমটা ভালো করে দেখে বলে উঠল, কোথায়? আশেপাশে তো কাউকে দেখছি না, এখন ঘুমাও। নীলা ভয়ে ভয়ে শুয়ে থাকে। রাজু নীলার মাথায় হাত বোলাতে থাকে। একটা সময় দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা দরজায় কে যেন নক করে। রাজু উঠে দরজা খুলে রুম ঝাড়ু দিতে শুরু করলো। মহিলা এসেছে। মহিলা রুম ঝাড়ু দিয়ে চলে যায়। রাজু বলল, তুমি একটু বসো, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। নীলা তখন বলল, না, আমি এখানে একা থাকতে পারবো না। নীলাকে অনেক বুঝিয়ে 301 নম্বর রুমে সে রাজু বেরিয়ে পড়ে। বাইরে থেকে খাবার নিয়ে আসার সময় রাজুর চোখ চলে যায় 3 তলার সেই 301 নম্বর রুমটির দিকে। রাজু দেখলো সেই রুমের বাহিরে একটা বুড়ো মহিলা দাঁড়িয়ে রুমের দিকে উঁকি দিচ্ছে। রাজু বেশ অবাক হয়ে দৌড়ে 3 তলায় চলে যায়। সেই রুমের আশেপাশে অনেক খুঁজেও মহিলাটিকে কোথাও দেখা গেল না। সেই মহিলাটাকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজু রুমে প্রবেশ করে দেখলো কেমন যেন করছে। কিছুক্ষণ আগে তো নীলা সুস্থ ছিল, তখন এই অল্প সময় কি হয়ে গেল ওর? রাজু নীলাকে বারবার ডাকতে থাকে, কি হয়েছে তোমার? কি হয়েছে? আয় নীলা, চোখ খোলো, কি হয়েছে তোমার? একটা সময় নীলা অচেতন হয়ে পড়ে। রাজু দৌড়ে ডাক্তার আনতে চায়। ডাক্তার নিয়ে আসলে রাজু নীলাকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। রাজু দেখলো নীলা একদম সুস্থ আছে। সে ওয়াশরুম থেকে বের হচ্ছে। ডাক্তার নীলাকে দেখে বলে উঠল, আপনার রোগী তো সুস্থ আছে। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। রাজু আবারও খুব অবাক হয়ে যায়। এই তো কিছুক্ষণ আগে তো নীলা পিছনে কিরকম যেন করছিল। একটা সময় সে অজ্ঞান হয়ে যায়। তখন এত তাড়াতাড়ি কি করে সুস্থ হলো সে কিছুই বুঝে উঠতে পারছে না। যদি তখন নীলা ওয়াশরুমে যে থাকে তাহলে কিছুক্ষণ আগে এই বিছানায় কে শুয়েছিল, এটা ভেবে রাজু বেশ অবাক হয়ে যায়। তাহলে কি ছিল সেটা? এমনিতে রাজু প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করে না, কিন্তু আজ তার সামনে যা ঘটেছে তা কি হবে? নীলা বলে উঠল, কোথায় তুমি? তুমি না খাবার আনতে গিয়েছিলে? কোথায় খাবার? রাজু বলে উঠল, এই তো খাবার। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি খাবো না। এই বলে রাজু আশেপাশে সেই মহিলাটিকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু মহিলাটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বিকেল বেলা নীলা আবারও অসুস্থ অনুভব করলো, তাই সেদিন তারা হাসপাতাল ত্যাগ করেনি। সন্ধ্যাবেলা রাজু আবারও খাবার আনতে বাইরে চলে যায়। খাবার নিয়ে আসার সময় রাজু দেখলো কয়েকজন লোক একটা বৃদ্ধা মহিলাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাচ্ছে। মহিলাটির দিকে তাকিয়ে তো রাজু সত্যি হতভম্ব হয়ে যায়। আর এই মহিলাটি গতকাল নীলার রুমে উকি দিয়েছিল। রাজু বৃদ্ধ মহিলাটির সাথে থাকা লোকজনকে জিজ্ঞেস করে, কে এই মহিলা? হ্যাঁ, আর ইনি কবে মারা গেল? লোকজন তার কথা শুনে রাজুর চোখ কপালে উঠে যায়। লোক করে বলে উঠল, কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে এই মহিলা মারা যায়। রাজুর খুব অবাক লাগে। যদি এই মহিলা কিছুদিন আগে মারা গিয়ে থাকে তাহলে গতকাল সে 301 নম্বর রুমের সামনে তাকে দেখেছিল। সেখান থেকে দৌড়ে 3 তলার নীলার কাছে চলে যায়। রুমে প্রবেশ করে দেখে নীলা শুয়ে ঘুমাচ্ছে।
রাজু খেয়াল করে রুমের ভেতরে এক পাশে সাদা কাপড় দিয়ে কি যেন একটা ঢেকে রাখা আছে। রাজু দেখলো সাদা কাপড়টি দুপাশ থেকে ঝুলে আছে। সাদা কাপড়ে ঝুলানো অংশ এখনো নড়ছে। এইটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। এই রুমটি তো সাদা কাপড়টা কখনো ছিল না, আগে কখনো তো এরকম সাদা কাপড়ে দেখিনি। সে উঠে দাঁড়ায়, ভয়ে ভয়ে সে কাপড়টির কাছে যেতে থাকে, এক পা দু পা করে সামনে এগোচ্ছে। রাজু সেখানে গেলে কাপড়টি সরাতে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে দেখলো সে বৃদ্ধা মহিলাটি ঘুমাচ্ছে। বৃদ্ধা মহিলাটির চোখ দুটো নেই, তাই বোঝা যাচ্ছে না মহিলাটি জেগে আছে নাকি ঘুমিয়ে আছে। মহিলার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রাজু একটু দেখে বেশ ভয় পেয়ে যায়। সর্বনাশ, কিছুক্ষণ আগে তো এই মহিলার মৃত্যু দেখেছে, কিন্তু কিছুক্ষণ আগে তো কয়েকজন লোক ধরাধরি করে বৃদ্ধা মহিলার লাশটিকে নিয়ে গেল। তাহলে এই মহিলা। ঠিক তখনই রাজু কাঁধে একটা কি যেন স্পর্শ পেল। রাজু ভয় ভয় পেছনে তাকিয়ে দেখল সে ভয়ঙ্কর চেহারার মহিলাটি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো নেই, শুধু বোঝা যাচ্ছে রাজুর দিকে তাকিয়ে আছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। খুবই ভয়ঙ্কর লাগছে সে মহিলাটিকে। রাজু ভয় চিৎকার দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সে খেয়াল করে বিছানায় নীলা নেই। আরে, একটু আগে তো নীলা এখানে শুয়ে ঘুমাচ্ছিল। রাজু দেখলো ভয়ঙ্কর সে মহিলাটি তার দিকে তাকিয়ে আসছে এবং তার দিকে এগিয়ে আসছে। রাজু ভয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই নড়তে পারছে না। মনে হচ্ছে কেউ যেন তার পায়ে শক্ত করে ধরে রেখেছে। ঠিক সেই সময় তার কাঁধে কে যেন হাত রাখে। পেছনে ফিরে তাকায় দেখলো নীলা দাঁড়িয়ে আছে। রাজু বলল, তুমি? নীলা তখন বলল, কেন? আমাকে দেখো তুমি এমন কেন করছো? রাজু জিজ্ঞেস করে, তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? নীলা তখন বলল, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। রাজু অনেক ভয় পেয়েছে, যেন কোনোভাবে এসব বিশ্বাস করতে পারছিল না। আজ নিজের চোখে কত ভয়ঙ্কর এক মহিলাটাকে দেখলো, যা কিছুতেই ভোলার মতো নয়। রাজু বলে উঠল, তুমি তুমি কিছু দেখেছো, হ্যাঁ, বা শুনেছো? নীলা তখন বলল, কই না তো, কিছুতে দেখিনি আমি। সে তখন বলে উঠল, এইখানে আর থাকা যাবে না, কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। এখানে আসার পর অদ্ভুত সব ঘটনা করছে। নীলা তখন বলল, সেদিন তো আমি তোমাকে বলেছিলাম, সেদিন রাতে একটা ভয়ঙ্কর মহিলা আমাদের থেকে পা টেনে ধরেছিল। তুমি তো আমার কথা বিশ্বাসই করলে না। রাজু তখন বলল, শুধু আজকের রাতটা। না না, আজকে রাত্রে না, আজকে রাত্রে এখানে থাকা যাবে না। যদি রাতের বেলা কিছু ঘটে যায় তখন কি হবে আমাদের? সেটা ভেবে রাজু নীলাকে নিয়ে বের হয়ে যায়, কিন্তু রিসিপশনে এসে দেখলো হাসপাতালের মেইন গেট তালা দেয়া। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। মেইন গেটে কাউকে দেখাও যাচ্ছে না। চারদিকে তাকিয়ে রাজু বলে উঠল, এখানে তো দেখছি সবাই সবাই ঘুমিয়ে পড়েছে। চারপাশে কেমন যেন ভুতুরে একটা পরিবেশ। এতটুকু ভয় লাগছে রাজুর। দুজনে আবারও সেই 301 নম্বর রুমে চলে যায়। সেখানে বসে নীলা এবং রাজু গল্প করছে। একটা সময় তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাজুর ঘুম ভেঙে যায়। রাজু চোখ মেলে তাকিয়ে দেখলো সে বিছানায় নেই। রাজু এখন সে রুমের এক পাশে রাখা সাদা কাপড়ের নিচে শোয়ানো অবস্থায় রয়েছে। শরীরের উপরে কাপড়টি সরাতেই রাজু দেখতে পায় সে ভয়ঙ্কর দেখতে অপরটি বিছানায় শুয়ে আছে। মানে রাজুর জায়গাতে সে মহিলাটি শুয়ে আছে, আর রাজুর সাদা কাপড়ে ঢেকে রাখা স্থানগুলো যেন শুয়ে আছে। রাজু দেখলো মহিলাটি শুয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃদ্ধা মহিলাটির মুখ থেকে রক্ত ঝরছে। কি বিভৎস দেখতে! হঠাৎ করে নীলার কথা মনে পড়ে গেল। সে উঠে দাঁড়িয়ে তার দেখে নিল আশেপাশে কোথাও কেউ নেই। রাজু ভাবে, এর আগের বার তো নীলা ওয়াশরুমে ছিল, হয়তো এইবারে নীলা ওয়াশরুমে আছে। কিন্তু রাজু ওয়াশরুমে গিয়ে নীলাকে পায়নি, কোনোভাবেই পায়নি। সে দেখলো যে ভয়ঙ্কর মহিলাটি আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। এটা দেখে রাজু দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। বাইরে শুধু অন্ধকার। কিছুক্ষণ আগে তো পরিবেশটা আলোকিত ছিল, এটা কিভাবে সম্ভব? হতে পারে বিদ্যুৎ নেই এখানে। রাজু দেখলো ভয়ঙ্কর মহিলাটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে, এক পা দুপা করে পেছন ফিরে যাচ্ছে। হঠাৎ করে কারো শরীরের সাথে ধাক্কা লাগে। রাজু ভয়ে চিৎকার করে পেছনের দিকে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে রাজু বলে উঠল, তুমি এখানে? নীলা বলল,
আমি তো এখানে ছিলাম, বিদ্যুৎ ছিল না তো, তাই গরমে একটু বারান্দায় এসেছিলাম আর কি। নীলা রাজুকে এই অবস্থায় দেখে একটু অবাক হয়নি। রাজু বলল, চলো এখান থেকে চলো। অন্ধকারের মধ্যেই রাজু নীলার একটা হাত ধরে হাসপাতালের মেইন গেটের দিকে দৌড়াতে থাকে। পেছন পেছন সে ভয়ঙ্কর মহিলাটি আসছে। রাজু ভয় ভয়ে দৌড়াচ্ছে। একটা সময় সে খেয়াল করলো তার কাছে নীলার হাতটা অনেক শক্ত লাগছে, অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে। সে নীলার দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। সে এখন ভয়ঙ্কর ভাবে সে মহিলার ধরে আছে। মানে এতক্ষণ যাবৎ নীলা ভেবে যার হাত ধরে দৌড়াচ্ছিল সে আসলে নীলা নয়। তাহলে নীলা কেন কোথায়? হঠাৎই 3 তলা থেকে 301 নম্বর রুম থেকে নীলার আওয়াজ শোনা গেল। রাজু নীলাকে ডাকলে নীলা বারান্দায় এসে দাঁড়ালো, রাজুর দিকে ফিরে তাকালো। রাজু জিজ্ঞেস করলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? নিচে আসো, জলদি আসো। নীলা উপরের থেকে সাড়া দিল, আমি তো ওয়াশরুমে ছিলাম। তুমি নিচে কি করছো বলো তো? এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি নিচে আসো, এই জায়গাটা ভালো না, কোনোভাবে ভালো না। ততক্ষণে সে ভয়ঙ্কর মহিলাটি রাজুর কাছে চলে এসেছে। রাজু দৌড়ে রিসেপশনের কাছে যায়, সেখানে একটা নার্স তখনও ঘুমাচ্ছিল। রাজু ডাক দিল, সে নার্সটি জাগেনি। নীলাকে আবারও ডাকতে থাকে। রাজু খেয়াল করে নীলা তো মাটি থেকে কিছুটা উপরে, মানে 3 তলার বারান্দায় নীলা শূন্যে দাঁড়িয়ে আছে, তাও নীলার পা নেই। এটা দেখতে খুব রাজুর ভয় পায়। সে চিন্তা করে এটা তো তার নীলা নয়, আর এখানে আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। সে কিভাবে এখান থেকে একা বের হয়ে যায়? রাজু দেখলো পেছনে একটা গ্লাসের জানালা আছে, সেই জানালার সামনে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে নীলা এবং ভয়ঙ্কর সেই মহিলাটি তার খুব কাছে চলে এসেছে। রাজু ভয় কোনো কিছু না ভেবে জানালা দিয়ে জোরে রীতিমতো লাফ দিয়ে রাস্তার গায়ে পড়লো, আর রাস্তা দিয়ে একটা গাড়ি ঠিক পাশ কাটিয়ে চলে গেল। বলে চিৎকার করতে থাকে রাজু উপরের দিকে তাকিয়ে দেখলো তখন সে ভাঙা জানালার ফাঁকা অংশ দিয়ে নীলা তার দিকে তাকিয়ে আছে। নীলা বলছে, এদিকে আসো, আমি তোমার জন্য সব ঠিক করে দিচ্ছি। সেই সাথে ভয়ঙ্কর মহিলাটিও দাঁড়িয়ে আছে। রাজু যেন ভয়ে সেদিকে তাকালো না। সেটা দেখে সে রিক্সা আসছে, রিক্সা থামিয়ে তার দিকে রীতিমতো যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে বাসায় পৌঁছে যায়। রাজু দেখলো বাসার ভেতর থেকে দরজা বন্ধ করা। দরজায় নক করলে কিছুক্ষণ পর দরজা খুললে সে দেখতে পায় রুমের ভেতরে নীলা দাঁড়িয়ে আছে। রাজু এখানে নীলাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করে? নীলা জিজ্ঞেস করে, তুমি 2 দিন কোথায় ছিলে? তোমাকে কতবার ফোনে ট্রাই করলাম, তুমি তো একবার ফোনটা ঢোকেনি, তোমার ফোনটা বন্ধ পেয়েছি। রাজু তার ফোনটি বের করে দেখলো, হ্যাঁ তাই তো, তার ফোনটা আসলে বন্ধ ছিল। সে ভেতরে প্রবেশ করে। রাজু বাসায় গোসল সেরে বসে আছে। এই পাশে নীলা বসে আছে। রাজু 1 গ্লাস পানি পান করেছে আর ভাবছে, নীলা যদি বাসার থেকে, তাহলে এই 2 দিন আমার সাথে কে ছিল, বা সেদিন বাসা থেকে নীলা মনে করে আমি কাকে হাসপাতাল নিয়ে গিয়েছিলাম, সেটা ভূত ছিল নাকি আবার? তো যে সময় এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করতে পারেন, কততম এপিসোডে শেয়ার করবেন দয়া করে আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সিয়াম চৌধুরী ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং স্টোরিটা কিন্তু শেয়ার করে দিলাম। আশা করছি স্টোরিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনাদের সবার কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যায়। সো আমি এখন যেটা করব, যে স্টোরি সম্পর্কে একটা কথাই বলবো। স্টোরিটা অবশ্যই পারমিশন নেওয়া স্টোরি, এবং রাইটার স্টোরি আনোয়ার হোসেন ভাইয়ের স্টোরি, এবং আশা করছি তার স্টোরি শেয়ার হয়েছে, এর আগেও শেয়ার হয়েছে, যতগুলো শেয়ার হয়েছে পারমিশন সাপেক্ষে শেয়ার হয়েছে। এবং যারা শুনছেন তাদেরকে বলে দিচ্ছি, ইট ইজ অলরেডি পারমিটেড স্টোরি। সো কেউ যদি ভাবেন যে এটা কপি করা হয়েছে তাহলে একেবারে ভুল, বিকজ সম্পূর্ণভাবে এটা পারমিশন নিয়েই এখানে শেয়ার করা হয়। এখানে পারমিশন ছাড়া কোনো ঘটনা বা গল্প কোনোটাই শেয়ার করা হয় না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর সিয়াম চৌধুরী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটা ভৌতিক কথায় পাঠিয়েছেন, মানে আমি ভৌতিক কথা শেয়ার করিনি, বিকজ ভৌতিক কথায় অনেকদিন আগে স্টোরিটা অনেক আগে শেয়ার করা হয়ে গেছিল, অনেক আগে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে সেম ছবি যেহেতু
যেহেতু, তাহলে এখানে আমরা শেয়ার না করি, আমরা শেয়ার করি আমাদের ভৌতিক দুনিয়ায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমরা চলে আসি পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীর্ঘদিন পর আজ ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা পাঠালাম। আসসালামু আলাইকুম জেফরি ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবারও ঘটনা নিয়ে আসলাম। আমার নাম এসকে শাওন হাসান। আমার দেশের বাড়ি জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার কোনো এক এলাকায়। ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। বন্ধু যেভাবে বলেছে সেভাবেই দেখার চেষ্টা করেছি। বলছেন আমার বন্ধু, ঘটনাটির নাম ভয়ঙ্কর আম গাছ। এত কথা না বলে সরাসরি ঘটনায় যাই। দিনটা ছিল বর্ষাকাল। অনেকদিন হলো নানার বাড়িতে যায় না, তা ভাবলাম আমি একাই যাব সবাইকে সারপ্রাইজ দিয়ে। যেই ভাবা সেই কাজ, আমি রওনা দিয়ে দিলাম আমার নানার বাড়িতে। আস্তে আস্তে রাত হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। নানি বাড়িতে যেতে কিছুটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে। আমি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। তারপর হঠাৎ মনে হলো কেউ আমার পিছু পিছু হাঁটছে। আমি বিষয়টা পাত্তা না দিয়ে নিজের মতো করে হাঁটতে শুরু করলাম। কিছুটা এগিয়ে যেতেই দেখলাম কিছুটা কালো বিড়াল আমার পাশে ঘুরঘুর করছে। বিড়ালগুলোর চোখ ছিল একদম আগুনের মতো লাল। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আশেপাশে এমন কেউ ছিল না যে আমাকে সেই মুহূর্তে সাহায্য করবে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার দুপাশে ছিল অনেক ঝোপঝাড়, পাশে ছিল জমি। হঠাৎ আমি খেয়াল করলাম অনেক সাদা কাপড় পরা কিছু লোক জমির মাঝখান দিয়ে হাঁটাচলা করছে। আমি ভাবলাম জমির মালিক হয়তো বা আছে, কিন্তু যেই আমি ডাক দিতে যাব ঠিক তখনই দেখতে পাই লোকগুলো হাওয়া হয়ে গেছে। ভয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপর কোনো রকম ভাবে আমি আমার নানার বাড়িতে এসে পৌঁছাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় তখন রাত 3টা বাজে। আমার নানার বাড়ির পাশে একটা বড় আম গাছ আছে। আমি একটু বাইরে এসে আমার আম্মুর কাছে কল দিয়ে কথা বলছি। সে আম গাছটার নিচে বসে কথা বলছি যে আমি নানি বাড়িতে পৌঁছে গেছি। হঠাৎ আমার পাশে কারো অনুভূতি টের পেলাম। ভাবলাম আমার নাতি হয়তোবা হবে, কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল। আমি পেছন ফিরে দেখি একটা আম গাছের ডালের ওপরে ভয়ঙ্কর কিছু একটা বসেছিল। তার চুলগুলো ছিল লম্বা লম্বা, দাঁতগুলো ছিল অনেক বড় বড়। দাঁতগুলো এতটা ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যেই কাউকে চিবিয়ে খেয়ে ফেলবে। তার চোখগুলো ছিল সাদা চোখের মতো এবং সেখানে কোনো বনি ছিল না। আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে এবং খুব খারাপভাবে হাসছিল। এসব দেখে আমি ছিটকে রীতিমতো মাটিতে পড়ে যায়। আমার মনে হলো কেউ আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আমি হুঁশ হারিয়ে ফেলি। তারপর আমার সাথে কি হয়েছিল আমি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। নানিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার। তারপর আমার নানি বলল, আমি আমার নানির ভাষায় বলছি, রাতে তুই যখন কথা বলার জন্য বাইরে গেলি না, তার একটু পরে আমি খোঁজার জন্য বাইর হই। তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখি তুই আম গাছের নিচে পড়েছিলি। তারপর তোর নানাকে ডাক দিয়ে তোকে ধরে নিয়ে আসি। তুই জানিস না যে ওই আম গাছটা ভালো না? তারপর তুই কেন গেলি ওখানে? তারপর আমি বললাম ফোনে নেটওয়ার্ক ছিল না তো, তার জন্য। তারপর আমি সব ঘটনা খুলে বলি। নানি তাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে এবং আমাকে পানি পড়া এবং তাবিজ দিয়ে দেয়। তারপর আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি, আমি ভালো আছি। তো এই ছিল আমার ঘটনা। আপনার মিষ্টি ভয়ঙ্কর কণ্ঠে পড়ে শোনাবেন। যদি আমার ঘটনাটি আপনি প্রচার করেন, কততম এপিসোডে শেয়ার করবেন অবশ্যই জানাবেন। এবং ঘটনাটি লিখতে বানানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল। এই ছিল ঘটনা প্রিয় জেফরি ভাই, আশা করি ভালো লাগবে। আমি এসকে শাওন হাসান। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ বিউটিফুল স্টোরি। অ্যান্ড দিস ইজ ইট। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘটনা ছিল, ভালো লাগলো আলহামদুলিল্লাহ, এবং স্টোরিটা বেশ জমজমাট সুন্দর ছিল। চলে যাই আমাদের সর্বশেষ ঘটনায়। ঘটনা
ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আশা করি শ্রোতা বন্ধুগণ ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটা বলবো এটা ব্যতিক্রম ধরনের এক ঘটনা। জানি না এমন ঘটনা এর আগে শুনেছেন কিনা। এই ঘটনাটা ভৌতিক দুনিয়ায় আমার দ্বিতীয় ঘটনা। ঘটনাটা আমার মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্র ভাইয়ের সাথে ঘটেছিল। তার নাম আমানুল্লাহ। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। প্রতিদিনের মতোই আমরা সুবহে সাদিকের সময় উঠেছিলাম এবং সবক মুখস্থ করে ফজরের নামাজের আগে উস্তাদকে পড়া শোনালাম এবং ফজরের নামাজের পর উস্তাদকে পেছনে পড়া সেই মুখস্থ শোনালাম, যাকে বলে 7 ছবক। প্রতিদিনের মতোই সকাল 7টায় হালকা নাস্তার ছুটি দেবে। আমার পাশে বসে আছে আমানুল্লাহ ভাই। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমানুল্লাহ ভাই, আজকে কি নাস্তা করবেন? উনি বললেন, আজকে মুড়ি চানাচুর। সকালে মুড়ি চানাচুর খেতে কতই না মজা লাগে। আমি বললাম, ও আচ্ছা। জসু ভাই, আমানুল্লাহ ভাই আমার থেকে প্রায় 5 বছরের বড় হবে। তিনি হাফেজ ছিলেন, ক্লাসের বড় ভাই বলতে পারেন। তিনি একটু দুষ্টু প্রকৃতির লোক ছিলেন। তো যাই হোক, বরাবরের মতোই নাস্তার দিকে ছুটে দিল। সবাই যার যার নাস্তা করার জন্য ছুটে গেল। আমি আমানুল্লাহ ভাইয়ের সাথে চলে গেলাম দোকানে। আমি আমার নাস্তা নিলাম, আর আমানুল্লাহ ভাইকে দেখলাম মুড়ি চানাচুর কিনলো। তারপর এইগুলো তার পাঞ্জাবির পকেটে ভরে দিল। আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, চলে যাচ্ছি রে বাড়িতে, আজকে পড়া শিখিনি, খুঁজুন মায়ের দিবে। এই বলে এক মুঠো মুড়ি মুখে ভরে দিল এবং এরপর একটা দৌড়। আর তার বাড়ির মাদ্রাসা থেকে কিছুটা দূরে। তো যাই হোক, ক্লাসে আমি চলে আসলাম। এভাবে অনেকগুলো দিন চলে গেল। আমানুল্লাহ ভাই আর আসে না। কি হলো ছেলেটার? হুজুরের মায়ের ভয়ে এতদিন ক্লাস বন্ধ করার মানেটা তো বুঝলাম না। তো যাই হোক, প্রায় 1 সপ্তাহ পরে আমানুল্লাহ ভাইকে নিয়ে তার বাবার মাদ্রাসায় আসলো। তার শরীরটা শুকিয়ে একেবারে চিকন হয়ে গেছে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। কি একটা অবস্থা হয়ে গেছে তার! কি হয়েছে তার সাথে? কেন এমন অবস্থা? হুজুরের সাথে দেখা করলো এবং এতগুলো দিন বন্ধ করার কারণ কি জিজ্ঞেস করতেই তার বাবা বলছেন তার বাবা, আমি সকালে বাড়িতে গোয়াল ঘর থেকে গরু নিয়ে বাইরে বাঁধছিলাম। এমন সময় দেখি আমার ছেলে আমানুল্লাহ বাড়িতে আসছে। ওকে জিজ্ঞেস করলাম, কিরে এত সকালে বাড়িতে? ও কিছু না বলে বলল, আমার অনেক ক্ষুধা লেগেছে, খাবার খাবো। ওর মা ওকে বলল, আয় বাবা, তোরে খাবার দিতেছি। তারপর ওর মা ভাত দিল। সে এমন ভাবে খাচ্ছিল যেন অনেক দিনের ক্ষুধার্ত। এমন করে খেতে খেতে যত রান্না করেছে সব একা খেয়ে ফেললো। এমন ভাবে 2 থেকে 3 দিন চলে গেল। ওর কারণে বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে গেল। আগে তো এমন করতো না, একেবারে 10 জনের খাবার একা খেয়ে ফেলছে। তারপর বলতো, আরো ভাত দে, অনেক ক্ষুধা লেগেছে, ভাত খাবো, পাগলের মতো করতো। এমন ভাবে কয়েকটা দিন চলার পর একজন প্রসিদ্ধ রাকির কাছে নেওয়া হলো, যাকে আমরা কবিরাজ বলে ডাকি। আমরা কয়েকজন কবিরাজের বাড়িতে গেলাম। দেখলাম কবিরাজ সাহেব উঠানে বসে আছেন। আমরা বাড়িতে ঢোকার সাথে সাথে আমাদেরকে বলল, দাঁড়াও, সামনে এসো না, এখানে দাঁড়াও। সবাই দাঁড়িয়ে পড়লাম। কবিরাজ ঘরের দিকে চলে গেলেন। একটু পর একটা জগ দিয়ে পানিতে নিয়ে আসলেন আর আমাদের বললেন, এবার আসেন। আমরা সবাই আসলাম। আসার পর হুজুর আমাদের দিকে কথা না শুনে কবিরাজ বললেন, আমানুল্লাহ, তোমার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, তারা না, এক গ্লাস পানি খাও। আমানুল্লাহ পানিটা খাওয়া মাত্র চিৎকার করলো, একেবারে বিভৎস চিৎকার, শিশুর মতো চিৎকার করলো। তারপর কবিরাজ কিছু দোয়া কালাম পড়লো এবং আমানুল্লাহর কাছে গিয়ে ওর মুখ বরাবর কিছুটা পড়ে ঝাড়ফুঁক করে দিল। আর এরপর কবিরাজের শ্বাস ওর নাক মুখ পর্যন্ত পেটে চলে গেল। কিছুক্ষণ তদবির করার পর কবিরাজ চোখ বুঝে অনেকক্ষণ চুপ করে রইলেন এবং কার সাথে যেন কথাবার্তা বলছিলেন। একটু পর আমানুল্লাহ বেহুশ হয়ে পড়ে যায়। তারপর কবিরাজ দোয়া পরে ওর নাকে মুখে পানি ছিটায়, ওর হুঁশ ফিরে আসে। কবিরাজ আমাদেরকে বললেন, এবার থেকে আর কোনো ক্ষুধা লাগবে না। আমি কবিরাজকে ব্যাপারটা বললে উনি বললেন, আপনার ছেলের উপরে কোনো জিন ভর করেনি। আপনার ছেলে ওই দিন মাদ্রাসা থেকে আসার সময় পকেটে করে মুড়ি চানাচুর নিয়ে আসছিল। পথে হাঁটতেছিল আর পকেট থেকে মুড়ি বের করে খাইতেছিল। আর আপনার বাড়ি থেকে একটু দূরে একটা গাম গাছ আছে না, এটার মধ্যে একটা বাচ্চা জিন বসবাস করে। ওই মুড়ি খাওয়া দেখে বাচ্চা জিনটা লোভ হয়। তারপর ওর পকেট থেকে যখন হাত দিয়ে মুড়ি নিতে যাবে এমন সময়
এমন সময় আমানুল্লাহর পকেটে হাত দিয়ে বুড়ি নিয়ে নেয়, আর ওর অজান্তে বুড়ির সাথে বাচ্চা জিনটা তার হাত ধরে নেয় এবং বাচ্চা জিনটা সহ বুড়িগুলো খায় নেয়। এরপর থেকে বাচ্চা জিনটা ওর পেটে চলে যায়, আর যা খায় সব বাচ্চা জিনটা খায় ফেলে এবং ওর সবসময় খিদা লেগে থাকতো। ওই জন্য আপনারা যখন বাড়িতে আসলেন, আপনাদের পিছে পিছে বাচ্চা জিনটা তার বাবা মা নিয়ে আসে এবং আমার সাথে কথা বলে বললো যে জিনটার ভুলে গেছে বাচ্চা মানুষ তো না, বাচ্চা জিন ভুল করে ফেলেছে। এবং আমানুল্লাহর হাফেজ হওয়াতে ওর পেট থেকে বের করতে পারতেছিল না। আমি যেন বাচ্চা জিনটাকে কিছু না করি পেট থেকে বের করে দিই। আসলে জিন অনেক ভালো জিন, আমি তদবির করে জিনটাকে পেট থেকে বের করে আনলাম। আলহামদুলিল্লাহ তারা চলে গেছে, আর কোনো ক্ষতি করবে না। আপনার ছেলেকে পেট ভরে খাওয়ান, এখন ঠিক হয়ে যাবে। তারপর কয়েকদিনের মধ্যে আমানুল্লাহ ভালো হয়ে যায়। এই ছিল প্রিয় বড় ভাই ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কততম এপিসোডে শেয়ার করবেন জানিয়ে দেবেন। ভালো থাকবেন আর ভালো থাকুক ভৌতিক দুনিয়ার শ্রোতাগণ। আমি হাফেজ হেদায়েতুল্লাহ সজীব, ব্রাহ্মণবাড়িয়া সদর, বর্তমানে সৌদি আরব রিয়াদে আছি। Thank you very much, Hafiz Hidayatullah Shajib bhai. Thank you very much for your beautiful story. And আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্টোরি ছিল, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমার কাছে ভালো লেগেছে, ডেফিনেটলি অনেক সুন্দর একটা স্টোরি ছিল, বলতে হবে মাশাআল্লাহ। ভালো ঘটনার কোনো মানে এগুলোর কোনো বিকল্প নেই। খুব সুন্দর ঘটনা হয়েছে এবং খুব বেশ ব্যতিক্রম একটা ঘটনা হয়েছে। অ্যান্ড আই বিলিভ যে ঘটনাটা রিয়েল স্টোরি। অ্যান্ড এই ধরনের কিন্তু ঘটনা হয়, বাচ্চা জিনের ঘটনা। আমি কিন্তু এই ধরনের সিমিলার স্টোরি অনেক অনেক শুনেছি। বাচ্চা জিন কিন্তু এমনি পাগলামি করে, এক প্রকার পাগল টাইপের হয়। দারুণ, খুব সুন্দর ঘটনা ছিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী ঘটনা একটু দ্রুত পাঠিয়ে দেবেন, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ দারুণ কিছু হয়ে যাবে নেক্সট স্টোরিতে। ইনশাআল্লাহ দারুণ কিছু ঘটনা আপনারা পাঠাবেন। আজকের এপিসোডের ডিউরেশন এতটুকুই ছিল, আজকে আর বড় করলাম না। ইনশাআল্লাহ আগামীকাল বড় এপিসোড নিয়ে আসবো। আগামীকাল আপনাদের জন্য থাকবে গ্রাম বাংলার ভূতের গল্প। ইনশাআল্লাহ গ্রাম বাংলার ভূতের গল্পকে মিস করবেন না, মিস করলে সম্পূর্ণ সবকিছু মিস হয়ে যাবে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।